আরে, এইটা কি হয়েছে? এইটা আবার কোন ধরনের দৃশ্য? আমাদের গ্রামে 2 দিন হয়ে গেল সূর্য ডুবছে না, আর এইদিকে তোমাদের গ্রামে 2 দিন থেকে সূর্য উঠছে না। আর নয়তো কি, কি বলবো তোমাকে, আমার মা হচ্ছে রাত কানা, রাত্রেবেলা দেখতে পারে না। এই 2 দিন থেকে আমার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে যে কিভাবে বলবো। আমার মা তো 2 দিন থেকে কোনো কাজই করতে পারছে না, কেননা আমার মা রাত্রেবেলা কিছুই দেখতে পারে না। এখন কি করব সেটাই বুঝতে পারছি না। এখন প্রশ্ন হলো, এইটা হলো কিভাবে? এরকমটা কে করলো? এই ধরনের ঘটনা তো ভাই আমি আমার জীবনে এর আগে কোথাও দেখি নাই। কোথাও এরকম হয়েছে শুনেছো কি? বলো। আমাদের গ্রামে দিন আর তোমাদের গ্রামে রাত। সেটাই তো। আমার তো মনে হয় আমি তোমাদের গ্রামে চলে আসি। 2 দিন থেকে সূর্যের আলো দেখতে পারছি না। এরকম মনে হচ্ছে যে অন্ধকারে রাজ্য নেমে এসেছে। আরে আরে আরে, এটা কি হলো? এ ভাই, তুমি এভাবে পড়ে কেন গেলে? ভাই, কি হয়েছে তোমার? আ আ আ কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। আমি তোমাদের গ্রামে যাওয়ার জন্য যেই পাটা একটু আগিয়ে নিলাম, তখনই শরীরে ঝটকা লাগলো আর এদিকে পড়ে গেলাম। বাপ রে, আমি তো তোমাদের গ্রামে যেতেই পারছি না। এরকম মনে হচ্ছে যেন মাঝখানে কেউ দেওয়াল তুলে রেখেছে। কি কথা বলছো ভাই? তাহলে কি আমরা এক গ্রামের মানুষ অন্য গ্রামে যেতে পারবো না? সেটাই তো দাদা, মনে তো হচ্ছে এরকমই। মনে হচ্ছে এই 2টি গ্রামের মাঝখানে একটি অদৃশ্য কাঁচ দিয়ে বানানো দেয়াল দাঁড়িয়ে রয়েছে। আরে, আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপাতত তুই বাড়িতে ফিরে যা। আমি এই দিকে দেখছি কি করা যায়। আর যদি তোমরা কোনো উপায় খুঁজে পাও তাহলে একবার আমাকে জানিও ভাই। 2টি গ্রামের মধ্যেই হঠাৎ করে এই ধরনের অদ্ভুত ঘটনাটি ঘটল। একটি গ্রামে লাগাতার 2 দিন দিন ছিল, আর অন্য একটি গ্রামে লাগাতার 2 দিন রাত ছিল। এই ধরনের দৃশ্য এর আগে কোনো দিনও কেউ দেখেনি। ও মা, ভালো লাগছে না। রাত কেন হচ্ছে না? এত বড় লম্বা দিন এর আগে আমি কোনোদিনও দেখিনি। আমার 2 দিন থেকে ঘুম লাগছে না। ঘুমোতে পারছো না? কি হয়েছে? গিয়ে শুয়ে পড়ো। গেতে আবার কি হয়েছে? ঘুমানোর সঙ্গে রাতের দিনের কি হলো? মা, রাত্রে ছাড়া ঘুমিয়ে কি মজা হয়, কিছুই তো ভালো লাগে না। রাত্রে ছাড়া ঘুমিয়ে এরকম মনে হয় যেন দিনের বেলা ঘুমিয়ে রয়েছি। আর এইভাবে তৃপ্তি আসে না মা। এরকমটা কেন হচ্ছে মা? কেন মা এরকম কেন হচ্ছে? কে জানে কার যে এইরকম অশুভ দৃষ্টি পড়েছে আমাদের এই গ্রামের ওপর। শুনলাম আমাদের গ্রামের পাশের গ্রামে 2 দিন থেকে রাত চলছে, সেখানেও নাকি দিনের আলো উঠছে না। 2 দিন থেকে রাত হচ্ছে আর আমাদের এই গ্রামে রাত হচ্ছেই না। এইটা ভালো লাগছে না মা। আমি দিনে এখানে থাকবো আর রাত্রেবেলা ওই গ্রামে গিয়ে থাকবো। আমার এইভাবে থাকতে ভালো লাগে না দিনের বেলা। হ্যাঁ, তাই করো, আমি কিছু বলবো না। কিন্তু এই 2 গ্রামের মাঝখানে একটি অদৃশ্য দেওয়াল হয়ে রয়েছে, যে এই গ্রামের মানুষ ওই গ্রামে যেতে পারবে না আর ওই গ্রামের মানুষ এই গ্রামে আসতে পারবে না। তাহলে কি হবে মা? আমাদের এই গ্রামে কি আর কোনোদিনও রাত হবে না? আমরা কি সেই রাতের অন্ধকার আর দেখতে পারবো না তাহলে? যদি কোনোদিনও রাত না হয় তাহলে এই সূর্যের তাপে সম্পূর্ণ গ্রাম পুড়ে ছাই হয়ে যাবে মা। কি বলবো বাবা, আমাদের ভাগ্যে কি লেখা রয়েছে আমরা কেউই জানি না। কিন্তু উপরওয়ালা যা করছে আমাদের জন্য ভালোই করছে। মা, আমার এসব কিছুই ভালো লাগছে না মা। আমি 2 দিন থেকে শান্তিতে ঘুমাতে পারছি না মা। আমার মাথা ব্যথা করছে। 2 দিন থেকে আমার মাথা ঘোরাচ্ছে। শরীরটা জানি কিরকম ঢুলে ঢুলে অবস্থা হয়ে গিয়েছে। এখন তো এরকম মনে হচ্ছে যে আমি অসুস্থ হয়ে গিয়েছি। এখন কি করব মা? আহা, তুমি আমার সামনে থেকে যাও। এখন আমাকে ডিস্টার্ব করো না। এমনিতেই আমি একটু চিন্তায় রয়েছি। আর এইদিকে তুমি আমাকে বারবার ডিস্টার্ব করছো। রাত্রের গ্রামে হরেন্দ্রর মা শান্তাবরী থাকতো, যে কিনা রাত্রেবেলা দেখতে পারতো না। এর জন্য
যে গ্রামে রাত্রে হয়ে গিয়েছে, আর এই রাত্রে হওয়ার কারণে শান্তাবরী খুব মুশকিলে পড়ে রয়েছে। হরেন্দ্র, ও হরেন্দ্র, কোথায় গেলে তুমি? এখানে আসো, আমাকে বাইরে নিয়ে যাও, আমি কিছুই দেখতে পারছি না। আরে বাঁচ বাঁচ বাঁচ, আমি এসে পড়েছি মা, এসে পড়েছি। আর কত কষ্ট করবে? আর তোমার এই অসুবিধার জন্য আমার খুব কষ্ট লাগে গো। এই 2 দিন থেকে আমাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিচ্ছ না। শুধু বলতেই থাকো হরেন্দ্র হরেন্দ্র হরেন্দ্র, কোথায় আছো? তাড়াতাড়ি আস। আরে আমাকেও তো একটু শান্তিতে থাকতে দাও। কেন তুমি আমাকে বোঝা মনে করছো? আমি বুড়া হয়ে গেছি তাই বুঝি? যখন তুমি ছোট ছিলে তখন আমি তোমাকে কত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছি, আর এখন তুমি আমাকে বোঝা মনে করছো বয়স হয়ে গিয়েছে বলে? ওহো, এটাই শুধু তোমার মুখের কথা। দিন রাত শুধু তুমি এই কথাটিই বলতে থাকো, বোঝা হয়ে গেছো, বোঝা হয়ে গেছো। আরে তুমি দেখতে পারছো না, তাতে কি হয়েছে? চুপচাপ তো বসে তো থাকতে পারো। আর একটু চুপচাপ বসে তো থাকো না, এদিক সেদিক শুধু ডাকাডাকি করতে থাকো। এইদিকে গ্রামের সমস্যায় পড়ে রয়েছি এমনিতেই, দিন হচ্ছে না বলে। আর তোমার বাইরে যাওয়ার খুব শখ, তাই না? আর শুধু ডাকাডাকি করতে থাকো। কেন, তোমার কি একাই সমস্যা? গ্রামে আর মানুষ নেই? তোমার কিসের অসুবিধা হচ্ছে? ব্যাপারটা সেটা নয় মা, ব্যাপারটা হচ্ছে এটাই যে আমার মতো কোনো ছেলের মা এরকম নেই যে রাত্রেবেলা কিছুই দেখতে পায় না, রাত কানা। একটি কামও তো তুমি করতে পারো না। এখন এই রাত্রে হওয়ার জন্য আমাকে নিজেই সব কাজ করতে লাগে। আর এইদিকে তোমার শুধু ডাক দেওয়া আর আমাকে পরিশোন করা, আর তোমার দেখাশোনাও তো আমারই করতে লাগে। থাক থাক, আমাকে আর দেখতে হবে না, আর যত্ন নিতে হবে না। যেদিন আমি মরে যাব সেদিন তোমরা বুঝতে পারবা যে মা কি জিনিস। আহা, থাক থাক থাক, অনেক হয়েছে। আর এরকম কথা বলতে হবে না। বলো কোথায় যেতে চাও, তোমাকে নিয়ে যাচ্ছি। এইদিকে আবার খাবারও বানাতে হবে, বাসনপত্র মাজতে হবে, বিছানা গুছাতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে। চলো চলো, তাড়াতাড়ি বলো কোথায় নিয়ে যেতে হবে তোমাকে। এইদিকে আবার 2 গ্রামের মাঝখানে একটি বুড়িমার ঘর রয়েছে। বুড়ি আর সাধুর মাঝখানে অনেক কথাবার্তা হয়ে থাকে। কি কাম করেছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি এত বড় একটি কাজ করতে পারবে। আমি প্রথমেই বলেছিলাম যে আমার শক্তির ওপর কোনো সময়ে সন্দেহ করো না। আমার শক্তি দুর্দান্ত শক্তি। আমার এই শক্তির ব্যাপারে কারোর একটুও আন্দাজ নেই। প্রথমে যা সন্দেহ ছিল এখন সেটাও আর নেই। এক গ্রামে লাগাতার 2 দিন রাত, আর এক গ্রামে লাগাতার 2 দিন দিন করে দিয়েছো। অনেক বড় বড় সাধু সন্ন্যাসীও এই ধরনের কাজ করতে পারে না। এখন বলো, কি তুমি খুশি হয়েছে তো? যদি খুশি হয়ে থাকো তাহলে আমার পাওনাটা আমাকে দিয়ে দাও। আমি এমনিতেই যত বড় রিস্ক নিয়ে এত বড় কাজ করেছি। আরে, টাকা পয়সা নিয়ে আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? আমার তো অনেক ভালো লাগছে 2টি গ্রামের মানুষ কিভাবে ঘাবড়ে গিয়েছে। আমি আপনাকে অবশ্যই টাকা পয়সা দিব, সাথে তোমাকে পুরস্কারও দিব, কেননা তুমি আমাকে অনেক খুশি করে দিয়েছো। আর কি বলবো, কপাল ভালো ছিল যে আপনার সাথে দেখা হয়ে গিয়েছে, যে এই ধরনের কাজ করার অনুমতি আপনার কাছ থেকে পেয়েছি। না হলে কারোর কাম থেকে কিছু লাভ হয় না। এই সব আমি ভেবেছি, আমি এটাই চেয়েছিলাম যে এই 2 গ্রামের অনেক শিক্ষা দিব। এখন আপনার জন্য আমি এই 2 গ্রামের মানুষদের অনেক ভালোভাবে শিক্ষা দিয়ে দিলাম। এখন শুধু দেখতে থাকবেন কি অবস্থা হয় তাদের। এই 2টি গ্রাম ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। দিন ছাড়া রাত আর কখনো হবে না। আমিও এটাই চেয়েছিলাম। আমি এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছিলাম। এখন আমি তাদের প্রত্যেকটা ভাবেই তাদের অপমানের জবাব ভালোভাবে দিয়ে দিব, যে দুঃখ আর সুখ কি জিনিস। এখন ওরা আমাকে আর অপমান করতে পারবে না। এখন আমি এটাই চাই যে এই 2 গ্রামের মাঝখানে এখন শুধু আমি একাই বেঁচে থাকবো।
আরে আরে বাবা, এইভাবে কেন দৌড়াচ্ছ? পড়ে যাবে তো। আস্তে আস্তে আসো, ধীরে ধীরে আসো। বাবা বাবা বাবা, আমি আজকে একটা ভালো কথা শুনে ফেলেছি, একেবারে গোপন কথা। এই দিন আর রাত্রের আসল কথা আমি শুনে ফেলেছি। বাবা বাবা বাবা, এখন তুমি কিছু উপায় বের করো বাবা, না হলে আমাদের এই দুটো গ্রামের সবাই মরে যাবে। আরে বাবা, শান্ত হয়ে যা, একটু দাঁড়া, আমাকে ভাবতে দে। হ্যাঁ বাবা, লক্ষ্মী শোনার মতো এখন বলো তো দেখি, তুমি এই কথাটা জানলে কিভাবে? তুমি এই এত বড় একটি কথা কার কাছ থেকে শুনেছো? বাবা বাবা বাবা, আমাদের এই দুটো গ্রামের মাঝখানে ওই যে বুড়িমার ঘরটি রয়েছে, ওই সেই বুড়িটাই, ওই এইরকম করেছে সাধু বাবাকে ডেকে নিয়ে। এই বুড়ি গ্রামের কারোর সঙ্গেই কথা বলে না, এই বুড়িটাই এত কিছু করছে। কি? এইসব কি বলছিস রে? তুই কি সত্যি সত্যি শুনেছিস? আর তুই কিভাবে বুঝতে পেরেছিস যে এই কাজটি সেই করেছে? হ্যাঁ বাবা, আমি সত্যিই বলছি। আমি অল্প সময়ের জন্য বাইরে গিয়েছিলাম, তখন দেখি বুড়িমার ঘরের থেকে হাসি ঠাট্টার আওয়াজ আমার কানে আসলো। তখন আমি একটু ভালো করে শুনলাম, চুপি চুপি একটু আগিয়ে ভালো করে সব কথা আমি শুনে ফেলেছি। আর দেখলাম এই বুড়ি একটি সাধুর সঙ্গে কি যেন কথা বলতেছে যুক্তি করে। বাবা, যা করার একটু তাড়াতাড়ি করে নাও, না হলে কিন্তু আমাদের সবাই ধ্বংস হয়ে যাবে। আমার তো এরকম মনে হচ্ছে যে ওই সাধু সন্ন্যাসী অনেক শক্তিবান। ও, এখন যদি সবকিছু জেনেই ফেলেছি, তাহলে আর এই বুড়িকে ছেড়ে লাভ হবে না। এই বুড়ি ইচ্ছা করে আমাদের ধ্বংস করার জন্য এইসব করছে। ওটাই তো, কিন্তু আমি এটা বুঝতে পারছি না বাবা, যে বুড়ি এইসব কেন করছে। আমার মাথায় এটাই ঢুকছে না। মানে এই বুড়ি কি আমাদের সবার ওপর রেগে রয়েছে নাকি? আর গ্রামের কেউই এই বুড়ির সঙ্গে কেন কথা বলে না? হ্যাঁ, এইসব কথা শোনার জন্য তুমি এখনো অনেক ছোট রয়েছ, বুঝলে বাবা? ঠিক আছে, তুমি এখন যাও, খেলা করো। আমি যাই, গিয়ে একটু হরেন্দ্রর সঙ্গে কথা বলে আসি। হরেন্দ্রকে নিয়ে ওই বুড়িমার ঘরে যাব আর বোঝাবো, যদি বোঝে। আর না হলে এটা ছাড়া তো কোনো রাস্তাও দেখতে পারছি না। ওইটাই তো বাবা, একটু তাড়াতাড়ি করো যা করবে, কারণ আমার এই সাধুটার উপরে একটুও ভরসা নেই। ওই সাধু যেইভাবে হাসে, ওই সাধু তো এখন টাকা নিয়ে চলে গিয়েছে, কিন্তু আমারও বিশ্বাস রয়েছে যে সে আবারও আসবে। কৈলাস আর হরেন্দ্র যখন বুড়ির কাছ থেকে সত্যিটা জানতে চায়, তখন সেই বুড়ি সোজাসুজিভাবে না কথাটি বলে দেয়, আর এই সত্যিটা মানতে অস্বীকার হন। এই বুড়ি কোনোভাবেই মানতে রাজি নন যে তারই হাত রয়েছে এই কাজে। ও, শোনো বুড়িমা, আমরা তোমার সঙ্গে কিচ্ছু করিনি। যে তোমার সঙ্গে করেছে সে আর এই পৃথিবীতে নেই, সে মারা গিয়েছে। কেন যে এরকম নারাজ করছো আমি কিছুই বুঝতে পারছি না। আমি রাগ হব না তো কি করব? তোমরা আমার কোনো কাজের মধ্যে পড়ো না। আমি এখানে এভাবে রয়েছি, আমার কত কাজের দরকার, কত কিছু দরকার, তোমাদের কি সেই আন্দাজ রয়েছে? আমার সঙ্গে দু একটা গল্প করার জন্য একটি মানুষ নেই, যে হালকা একটা আওয়াজ করবে এই মানুষটিও নেই। ব্যাপারটা আসলে এটা নয়, ব্যাপারটা হচ্ছে তোমার সঙ্গে মানুষ এই জন্যই কথা বলে না যে তুমি সবসময় রাগের মাথায় থাকো। গ্রামের সবাই তোমাকে দেখে ভয় পায়, এই জন্যই তোমার কাছে কেউ আসে না। তার মানে এটা নয় যে তুমি গ্রামের সবাইকে ক্ষতি করবে। এখন তুমি এইভাবে যে করছো ক্ষতিটা, সেটার বিষয়ে আমরা জেনে গিয়েছি, এই জন্য অস্বীকার করো না, কারণ তোমার সম্পূর্ণ রহস্য আমরা জেনে গিয়েছি। তোমরা সবাই আমাকে বারবার অপমান এবং বদনাম করতে থাকো, এর পরিণাম ভালো হবে না। আমি একবার সব সহ্য করে নিয়েছি, যদি এরপর আমার সঙ্গে দ্বিতীয়বার হয়, তখন ভুল করে এটা ভেবো না যে আমি তোমাদের ওপর দয়া করে নিব। আরে বুড়িমা, তুমি শুধু শুধু টেনশন করছো। আমরা তোমার সঙ্গে ঝগড়া করার জন্য আসিনি, আমরা এসেছি ভালোবেসে সুন্দরভাবে গল্প করার জন্য। এখানে কেউ ঝগড়া করার জন্য আসেনি। দেখো একবার গ্রামের কি অবস্থা হয়েছে, নিজেই গিয়ে দেখো। এক গ্রামে সূর্য উঠছে না, আর এক গ্রামে সূর্য ডুবছে না। এরকম অবস্থা এর আগে কেউ দেখেছে কি, তুমি বলো? এইসব ছাড়ো, এখন বলো ব্যাপার কি?
তোমরা বারবার শুধু ওই কথাটাই কেন বলছো? কি হচ্ছে না হচ্ছে এইসব আমরা দেখতেই পারছি। আমি তো এইসব করছি। তোমরা এখন আমার সামনে থেকে যেতে পারো। আমাকে একটু একা থাকতে দাও। তুমি একলা কেন থাকবে? আরে ভাই, মানুষ তোমাকে এই জন্যই ভয় পায় যে তোমাকে ভালোভাবে চেনে না, জানে না। কিন্তু তার মানে এইটা তো না যে আমরা তোমার শত্রু হয়ে গিয়েছি। আমি আর কিছুই শুনতে চাই না। যদি তোমরা এখন আমার সামনে থেকে না যাও তাহলে এই যে লাঠিটা দেখতে পাচ্ছ, এইটা দিয়ে তোমাদের পিটিয়ে পিটিয়ে পিঠের চামড়া তুলে নিব। তুমি কি সত্যি ওই বুড়ির কাছে গিয়েছিলে? রিশান আমাকে বলল। কিছু কি করতে পেরেছো? হ্যাঁ, যতটা আমি বুঝতে পারলাম যে এই বুড়িটা যে রয়েছে, এই বুড়িটা আমাদের দুটি গ্রামের ওপর অনেক রাগ হয়ে রয়েছে। এই জন্য সেই বুড়ি কোনো সাধুর সাহায্যে আমাদের এই দুই গ্রামের মধ্যে এত বড় অলৌকিক ঘটনাটি ঘটিয়েছে। তাহলে কি আমাদের এই দুটি গ্রামে আগের মতন করা আর হবে না বুঝি? এরকম মনে তো হচ্ছে না। আমি আর হরেন্দ্র দুজনে মিলে ওই বুড়িকে অনেকক্ষণ ধরে বুঝিয়েছি, কিন্তু সে কোনোভাবেই মানছে না। সেই বুড়িটি কেন জানি আমাদের কথা শুনতেই পারছে না। সত্যি আমার তো ভয় লাগছে। যদি এরকমই চলতে থাকে তাহলে গ্রামের কেউই বাঁচতে পারবে না। ধীরে ধীরে গ্রামের সবকিছু নষ্ট হয়ে যাবে। তোমরা সবাই এত চিন্তা করো না, দেখবে আমি সব কিছু ঠিক করে দিব। বাহ 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 বাহ! শুনছো এর কথা? আমি ওর বাবা হয়ে কিছু করতে পারছি না। আমাদের দুজনের কথা কোনো কানই দিচ্ছে না। লাঠি দিয়ে আমাদের মারতে চাচ্ছে, আর সেখানে ও গিয়ে সব ঠিক করে দিবে। বাহ 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 বাহ! তুমিও তো পারো, ছোট বাচ্চা, সে কি বোঝে? মুখে যা আসে সেটাই তো বলে। আরে মা, আমি এমনি এমনি বলছি না, আমি সত্যি বলছি। আমি সব কিছু ঠিক করে দিব। তোমরা দেখো, আমি ওই সাধুকে চিনি। যদি একবার হাতের কাছে পাই তাহলে আমি ওকে ধ্বংস করে দিব। খুব মারবো ওকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। কিন্তু হ্যাঁ, কোনো কাজ করার আগে ভেবেচিন্তে করতে হবে। এমনিতেই আমাদের অনেক সমস্যা দিয়ে সময় কাটছে। এখন এরপরে যে কি হবে সেটাই তো বুঝতে পারছি না। যেন তোমার কথাবার্তা ব্যবহারে যেন ওই বুড়ি আরো বেশি ভাবে রাগ না হয়ে যায়। হ্যাঁ বাবা, আমি ইয়ার্কি ঠাট্টা করছি না। আমি এখন বড় হয়ে গিয়েছি। আমার চিন্তাধারা এখন বড় মানুষের মতো। এখন তোমাকে চিন্তা করতে হবে না। যা হবে ভালোই হবে। তোমরা শুধু দেখতে থাকো। বাস, অনেক কথা হয়ে গেছে। এখন তোমরা দুজনে যাও, গিয়ে হাত মুখ ধুয়ে আসো। আমি খাবার দিচ্ছি। আরে সাধু বাবা, আসুন আসুন বসুন। আমি তো আপনারই অপেক্ষা করতেছি। এইদিকে কত কথা হয়ে গেল, আপনি তো কিছুই জানেন না। কি ব্যাপার? নতুন করে আবার কি হয়েছে? কোনো নতুন কিছু কাহিনী হয়েছে কি? গ্রামের সবাই জেনে গিয়েছে যে এই কাজটি আমি করেছি, কিন্তু আমি অস্বীকার করে দিয়েছি। সবাই আমার কাছে এসেছিল, আমি সবাইকেই না কথাটি বলে দিয়েছি যে আমি এসব কিছু জানি না। আমি সবাইকেই ভাগিয়ে দিয়েছি। গ্রামের সবার মুখে এই কান্নাকৃত মুখের ভাব দেখে আমি খুব খুশি হয়েছি। ঠিক আছে, তুমি তাদেরকে ঘুরিয়ে দিয়েছো, এটাই ভালো কথা। কিন্তু মানুষ যখন সন্দেহ করতে শুরু করে তখন কোনো কিছু না জেনে না বুঝে সন্দেহ করে না। কিন্তু এখন কথাটা হচ্ছে এটাই যে কেউ না কেউ আমাদের কথা শুনেছে অবশ্যই, তারপরেই এইভাবে সন্দেহটি করেছে। কে শুনতে পারে? আমার ঘরের আশেপাশে তো কেউই আসে না। আমাকে সবাই ডাইনি বলে, আর সবাই বলতে থাকে যে আমি কাউকে তন্ত্রমন্ত্র কালা জাদু করতে থাকি। ধীরে ধীরে তোমার মনের সম্পূর্ণ দুঃখ দুর্দশা কেটে যাবে, তাই তো? আরে, আমার ঘটি কোথায় গেল? আমার ঘটি কোথায়? আমার ঘটিটি তো আমি এখানেই রেখেছিলাম। আমার এই ঘটির ভিতরে মন্ত্র পড়া জল রয়েছে। কোথায় গেল? আমাকে খুঁজে বের করতেই হবে। আরে, এই ছেলে, আমার ঘটিটি দিয়ে দে। আমি ভালো করে বলছি, আমার ঘটিটি দিয়ে দে। তোর এত বড় সাহস যে আমার ঘটিটি তুই চুরি করেছিস? আমি তোকে ছাড়বো না বলে দিচ্ছি। ভালো চাস তো এখনই দিয়ে দে। এই ছেলেটিকে ধরো।
এটাকে আটকাও, না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই দিকে আমি যে মিথ্যা কথাটি বলেছি সেটিও ধরা পড়ে যাব। ওই ছেলেকে ধরতেই হবে, সেই ঘটিতে আমার মন্ত্র পড়া জল রয়েছে। ওই ছেলেকে তো এইভাবে ছেড়ে দেওয়া যাবে না, ওই ঘটিটি আমার চাই চাই। আর সেই মন্ত্র পড়া জল দিয়েই এই গ্রামের রাত আর দিন যে বানিয়েছিলাম সেইটাকে আবার আগের মতো করে দিতে পারবো। এখন তোমাকে চিন্তা করতে হবে না। এখন কি হবে? সবকিছুই তো আবার আগের মতো হয়ে গিয়েছে। ওই বাচ্চার কাছ থেকে আমি সেই ঘটিটি নিয়ে আসব, আর নিয়ে এসে ওই জল দিয়ে আবার আমি আগের মতো দিন আর রাত বানিয়ে দিব। তুমি কিছু চিন্তা করো না। হ্যাঁ। এই ছেলে, তোর এত বড় সাহস যে তুই আমার এই লোটাটি নিয়েছিস? আমি তোকে অভিশাপ দিতে পারি, তুই কি এটা জানিস? আমার আমার কোনো কিছুকেই ভয় নেই। আমি এই দুটি গ্রাম আবার আগের মতো করে দিয়েছি। এই গ্রামের দুঃখ চিন্তা দূর করে দিয়েছি আমি। হ্যাঁ। আরে মূর্খ বালক, তুই ছোট্ট একটা বাচ্চা, তুই কি বুঝবি? তুই এই গ্রামের কিভাবে হাল মিটাবি বল তো দেখি। চল দে, আমার ঘটি আমাকে দিয়ে দে। এই ঘটির ভিতরে যেই জল রয়েছে সেটি দিয়ে আমি এই গ্রামে আবার আগের মতো দিন আর রাত বানিয়ে দিব। আমি এরকম কখনোই হতে দেব না। আমি এই ঘটির পানি ফেলিয়ে দেব মাটিতে। তারপর আমি দেখব কিভাবে এক গ্রামে দিন আর এক গ্রামের রাত করেন আপনি। এই বাচ্চা, বেশি চালাকি করার চেষ্টা করিস না, না হলে কিন্তু এর পরিণাম খুব ভয়ঙ্কর হবে বলে দিচ্ছি। হ্যাঁ, বাচ্চা বাচ্চার মতো থাক, বেশি বড় হওয়ার ঢং মারাস না বলে দিলাম। কিন্তু আপনি এই দুই গ্রামের কেন কষ্ট দিচ্ছেন? আপনি তো সাধু বাবা না? আপনি একজন সাধু মহারাজ। আপনার তো গ্রামের মানুষদের সুরক্ষা করার দরকার, তাই না? আমি অবশ্যই সবাইকে উপকার করছি। আমি এই বুড়ির উপকার করছি। এই বুড়ি অনেক দুঃখে কষ্টে রয়েছে, আমি তাই তার উপকার করে দিয়েছি। এটা তোমার কোনো সমস্যা নয়, এটা তোমার সমস্যার বাইরের কিছু। এখন দাও, আমার ঘটি আমাকে ফিরিয়ে দাও। না, 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 না। আমি এই ঘটি দিতে পারবো না। আমি বলে দিয়েছি না, দিব না, দিব না, দিব না। তাহলে কেন আপনি চাইছেন আমার কাছ থেকে? আমি দিব না, যতই চেষ্টা করো, আমি এই ঘটি তোমাকে দিব না। ও ঠিক আছে, এখন তাহলে তুই শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যা, অসভ্য বাচ্চা কোথাকার। আহা আহ আহা আরে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি বলছি আমাকে ছেড়ে দাও। আমার বাবা যদি শুনতে পারে তাহলে কিন্তু তোমাকে আস্ত রাখবে না। ছেড়ে দাও বলছি। আমার বাবা যদি এই ব্যাপারটা জানতে পারে তাহলে আপনাকে গ্রামের থেকে বার করে দিবে, ঘাড় ধাক্কা দিয়ে, এক আস্ত রাখবে না। আপনি আর ভবিষ্যতে কোনোদিন এই গ্রামে আসতেও পারবেন না। আমাকে ছেড়ে দেন। যখন আমি তোকে প্রথমে বলছিলাম তুই তো তখন আমার কথা গুরুত্ব দিচ্ছিলি না, তুই শুধু মজা করে যাচ্ছিলি। এখন তুই আমার হাত থেকে বেঁচে ফিরে দেখা। আমি যখন তোকে ভালো করে বলেছিলাম তখন তুই আমার কথা মানিসনি। আমি তোকে সত্যি সত্যি আজকে মেরে ফেলবো। আমার সাথে ফাজলামো করা, দাঁড়া। চল।